আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি দেয়া অবৈধ ছিল হাইকোর্টের রায়। সব বিদ্যুৎ কেন্দ্র দ্রুত সচলের নির্দেশ। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের সময়, এএফপিকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সংক্ষিপ্ত। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আমলাতান্ত্রিক জটিলতায় ক্ষতিপূরণ পাননি আন্দোলনে আহত অনেকে, বললেন উপদেষ্টা ফরিদা। খোঁজ খবর নিতে নিটোরে বিএনপি নেতারা। 24-এর গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমতে প্রশ্ন। বাহিনীর সংস্কারে উদ্যোগ নেয়নি কোনো সরকার। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি তানজিরা খান মিম। নাফি, কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায় বিদ্যুৎ নিয়ে মন্ত্রীর কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানকে অসাংবিধানিক এবং জনবিরোধী বলা হয়েছে। মিম, উচ্চ আদালতের এই রায়ের ফলে সরকার চাইলে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো চুক্তি বাতিল করতে পারবে, তবে বন্ধ রাখা যাবে না কোনো বিদ্যুতের উৎপাদন কেন্দ্র। এ নিয়ে বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সব বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহে বেশ সাড়াও ফেলেছিল। তবে এসব কাজে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রী ও সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির দায় এড়াতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 নামে একটি আইন করে বিগত আওয়ামী লীগ সরকার, যার সরাসরি অর্থ দ্বারায় বিনা টেন্ডারে কাজের দায় মুক্তি। কুইক রেন্টালের নামে এসব বিদ্যুৎ কেন্দ্রের বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে অনিয়ম ও দুর্নীতি। গত 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। শুধু 2024 ও 25 অর্থ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টালে। ব্যক্তি বিশেষকে সুবিধা দিতে ও পছন্দমতো সিদ্ধান্ত নিতেই এই আইনটি করে শেখ হাসিনা সরকার। এই আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। রিটের ওপর একটি রুল জারি করে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। রায়ে বলা হয়, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতের সব কাজের বৈধতা নেয়ার আইনের ধারা অসাংবিধানিক, মন্ত্রীর একক ক্ষমতা দেয়া জনবিরোধী সিদ্ধান্ত। 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে, অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এই রায়ের ফলে বিদ্যুৎ নিয়ে সরকার যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। দেশের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সচল করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব কেন্দ্র অর্থনীতির সাথে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরো পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম জিইয়ে রাখতে আইনটি করা হয়েছে বলে হাইকোর্টের রায়ে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।
সংস্কারের গতির উপরই বাংলাদেশের নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আজারবাইজানের বাকুতে 29তম জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত প্রস্তুতি শেষ হবে তত দ্রুতই নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হবে, তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার অস্বীকার করেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা ও অচলাবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না উল্লেখ করে ইউনূস বলেন, দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের বৈঠক হয়েছে। সকালে জলবায়ু সম্মেলনের ভেন্যুতে এই বৈঠক করেন তারা। বৈঠকের শুরুতেই পারস্পরিক কুশল বিনিময় করেন দুই নেতা, পরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় একে অপরের সাথে যে সম্পর্ক তা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, জানাবেন জলবায়ু সম্মেলনে আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? কিছুক্ষণ আগে মূলত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি একটি সাইড ইভেন্ট ছিল এবং সেখানে সেই বৈঠকে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বেশ খানিকটা সময় কিন্তু দুই দেশের মধ্যে যে স্বার্থ সংশ্লিষ্ট যা যা প্রয়োজন তা নিয়ে আলাপ হয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি কিন্তু জানেন যে ঢাকায় কিন্তু আজারবাইজানের কোনো হাই কমিশন নেই। তো এখান থেকে কিন্তু বেশ কয়েকটি নতুন নতুন তথ্য এসেছে, যে তথ্য এখনো মাত্রই আমি পেলাম। ঠিক আপনার সাথে যখন কথা বলা শুরু করেছি তার কয়েক সেকেন্ড আগেই তথ্যগুলো আমার কাছে এসে পৌঁছেছে। সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টাকে আজারবাইজানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ঢাকা রাজধানীতে একটি আজারবাইজানের হাই কমিশন স্থাপনের জন্য ইতিমধ্যেই তিনি রাজি হয়েছেন বা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ঢাকায় একটি আজারবাইজানের হাই কমিশন খুব শিগগিরই চালু হবে। এর পাশাপাশি তিনি বলেছেন আজারবাইজানের একটি হাই অফিসিয়াল খুব শিগগিরই, সেটি বলেছেন যে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি হাই অফিসিয়াল টিম বাংলাদেশ ভ্রমণ করবে এবং তারা গিয়ে মূলত বাংলাদেশে কোন কোন খাতে ব্যবসা বাণিজ্য করা যায়, কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে বলা হয়েছে। আপনি জানেন যে আজারবাইজান কিন্তু বিশ্বের অন্যতম একটি জ্বালানি উৎপাদনকারী দেশ এবং এই দেশে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় বলা হয় যে এই দেশ থেকে কিন্তু পুরো যুদ্ধের সময় যে জ্বালানি সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি আপনি জানেন যে আজারবাইজানের অর্থনীতি অনেকটা তেল নির্ভর। তো সেখানে আজারবাইজানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেছেন যে তার যে হাই অফিসিয়াল টিমটি বাংলাদেশে সফর করবে তারা বাংলাদেশের জ্বালানি খাতেও যদি কোনোভাবে বিনিয়োগ করা যায় বা কোনো সহযোগিতা করা যায় তা নিয়েও তারা সেখানে ভাববেন। একই সঙ্গে আরো একটি বিষয়ে কথা হয়েছে, সেটি হলো প্রধান উপদেষ্টা তাকে অনুরোধ করেছেন যে যাতে আজারবাইজানে যে তেল শিল্প রয়েছে বা তেল ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বাংলাদেশিদের আরো কিভাবে বেশি বেশি চাকুরির ব্যবস্থা করা যায়। এবং তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন একটু ভালো মানের চাকরি, হাই অফিসিয়াল চাকরি, সেগুলো বাংলাদেশিরা কিভাবে পেতে পারে তা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। সেখানেও আজারবাইজানের প্রধানমন্ত্রী বাংলাদেশিরা আরো যাতে বেশি বেশি চাকরি এদেশে পেতে পারে সহজে উচ্চ বেতনে, তাতেও তিনি মত দিয়েছেন। তিনি সেই প্রচেষ্টা করবেন বলে তাকে কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছাড়াও 3 জন প্রতিনিধি ছিলেন বাংলাদেশে, একই সঙ্গে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গেও 3 জন প্রতিনিধি ছিলেন। তারা মূলত এই বৈঠকটির মাধ্যমে বাংলাদেশের নতুন করে একটি আজারবাইজানের
বিনিয়োগ এবং অধ্যায় শুরু হতে যাচ্ছে তা কিন্তু আজকের এই বৈঠকের মাধ্যমে জানা গেল। আর আপনি যদি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজারবাইজানের স্থানীয় সময় এখন বাজে আজারবাইজানে দুপুর 12টা 10। আমরা যদি জানতে পেরেছি আজারবাইজানের স্থানীয় সময় 2টার পরে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন, অর্থাৎ আজারবাইজানে তার যে আয়োজন ছিল তা মোটামুটি শেষ। আর আজকে তিনি সকাল থেকে আজারবাইজানের প্রধানমন্ত্রী ছাড়াও আমরা দেখেছি ব্রিটেন সহ কয়েকটি উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তিনি সাইড ইভেন্টে বৈঠক করেছেন। এবং আজকে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা আপনাকে পরবর্তী সংবাদে আবারও যুক্ত হয়ে জানাতে পারবো। আমার কাছে এই ছিল সবশেষ। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। ভুল ত্রুটি হয়েছে বলে আহতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে যে কারণে তারা রাস্তায় নেমে এসছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে গিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় যারা গুরুতর আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বিস্তারিত জানাবেন নাজমুল সাকিব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবিতে বুধবার দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আহতরা। রাতে উপদেষ্টা আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা হাসপাতালটির সামনে এসে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন তিনি। অবরোধের প্রায় 15 ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সকালে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা রোগীদের খোঁজ খবর নেন। অভ্যুত্থানে আহতরা জানান, ফ্যাসিস্ট অনুসারী এখনও রয়ে গেছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, তাই চিকিৎসা পেতে তাদের এখনও পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। এছাড়াও চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাচ্ছেন না তারা। হাসপাতালে যেখানে যেখানে এখনো স্বৈরাচার সরকারের সহযোগিতার দোসর যারা, তাদেরকে অপসারণ তো জরুরি, না তো আমরা সুচিকিৎসা চাইলেও আমরা পাবো না। কোনো দলীয়ভাবে কেউ দেয় নাই, সরকারের পক্ষ থেকে দেয় নাই। লাস্ট জুলাই ফাউন্ডেশনে বলছিল আহত ভাইদেরকে 1 লাখ টাকা করে দিবে, সেটা থেকেও সেটাও এখনো পাই নাই। পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, পঙ্গুতে ভর্তি রোগীদের জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে 5 লাখ টাকা। এছাড়াও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহত 84 জন এখনও চিকিৎসাধীন আছেন। নাজমুল সাকিব, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিম্নবিত্ত মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আমরা বিএনপি পরিবার। চিকিৎসকরা বলছেন, ছাত্র আন্দোলনে যাদের চোখের সমস্যা হয়েছে তাদের বেশিরভাগের দরকার উন্নত চিকিৎসা। এ সময় আহতদের পাশে থাকার আশ্বাস দেয় বিএনপি নেতারা। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বয়ে বেড়াচ্ছে চোখের সমস্যা। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে নানা সংগঠন। বিপ্লবের অন্যতম স্থান হয়ে উঠেছিল যাত্রাবাড়ি ও গ্যান্ডারিয়া। তাই গ্যান্ডারিয়া সাদেক হোসেন খোকা মাঠে চক্ষু সেবা ক্যাম্পে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবার আয়োজন করেছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। সেবা নিচ্ছেন শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষেরা। এই চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল স্বল্প আয়ের মানুষদের জন্য। তারাও এই সেবা নিয়ে খুশি। চিকিৎসকরা বলেন, আন্দোলনে যারা চোখের সমস্যা হয়েছিল তাদের বেশিরভাগের দরকার উন্নত চিকিৎসার। আর অন্য যারা এসেছেন চশমা থেকে শুরু করে সবকিছুই দেওয়া হয়েছে বিনামূল্যে।
আন্দোলনে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা এই আন্দোলনে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দুই চোখ অন্ধ হয়ে গেছে, পুলিশের ছোড়া বুলেটে তাদের দায়িত্ব নেবে বিএনপির সরকার যদি প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দৃঢ়তার সাথে, কি অটুট মনোবলের সাথে তিনি এই দলকে পরিচালনা করেছেন। এরপর চক্ষু সেবা ক্যাম্প ঘুরে দেখেন বিএনপির নেতাকর্মীরা। শাহাদাত অফরো, এখন ঢাকা। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আমাদেরকে একটু জানাবেন বৈঠক কি ইতোমধ্যে শুরু হয়েছেন কিনা এবং আহতদের পক্ষ থেকে কি কি দাবি জানানো হয়েছে? ধন্যবাদ। আমরা দেখছি যে এরই মধ্যে আহত শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সভাকক্ষ আছে সেটিতে তারা প্রবেশ করেছেন। তারা বৈঠকের জন্য অপেক্ষা করছেন। তারা সভাকক্ষে এরই মধ্যে বসে গেছেন, এখন অপেক্ষা উপদেষ্টাদের জন্য। আমরা এখানে এসে দেখেছি যে আহতরা তাদের দাবি নিয়ে একটি কাগজ নিয়ে এসেছেন, যে কাগজে তাদের 60টি দাবি লিখিত আছে। যে সেটা যদি আমি একটু বলি, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যেই মানের চিকিৎসা দেওয়া হতো সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা নিয়েছে তাদের চিকিৎসা খরচগুলো পরিশোধ করতে হবে। পাশাপাশি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এটি তাদের তৃতীয় দাবি। তাদের চতুর্থ দাবি হচ্ছে শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছরের 1 জুলাই হইতে 5 আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে। তাদের 5 নম্বর দাবিটি হলো যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছে, যারা শহীদ হয়েছে এবং যারা অঙ্গ হারিয়েছে তাদের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোন চিকিৎসক বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার তারা দাবি জানিয়েছেন। তাদের 6 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা দাবি জানিয়েছেন। তাদের 7 নম্বর সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে যে আগামীতে রাষ্ট্র সংস্কারে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে। আপনি জানেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান বা 24-এর গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, সেখানে পুরো জুলাই জুড়ে 5 আগস্ট পর্যন্ত যারা আওয়ামী সরকারের সঙ্গে যারা একেবারে মাঠে মুখোমুখি অবস্থানে ছিল, পুলিশের নির্বিচারে গুলিতে বা নানাভাবে দমন নিপীড়নে যারা অঙ্গ হারিয়েছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সংখ্যাটা কিন্তু এখনও সেইভাবে নিরূপণ করা যায়নি। এটি হচ্ছে হাজার হাজার, প্রতিদিনই কিন্তু সংখ্যা বাড়ছে, এটি হাজার হাজারে ছাড়িয়ে গেছে। সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এতদিন পার হয়ে গেল, তাদের চিকিৎসা নিয়ে নানা ধরনের অবহেলার অভিযোগ কিন্তু রয়েছে। সেই অবহেলা অভিযোগের বিরুদ্ধে তারা গতকাল রাতে জানেন যে পঙ্গু হাসপাতালের সামনে তারা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে, তারা মিছিল করেছে। আর সেখানে কয়েকজন উপদেষ্টা গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে সচিবালয়ে তাদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই বৈঠকে সরকারের 3 থেকে 4 জন উপদেষ্টা যোগ দিবেন, তাদের সঙ্গে কথা বলবেন। তাদের যে 7টি দাবি আছে, এই 7টি দাবির বিষয়ে উপদেষ্টারা আসলে তাদেরকে কতটুকু তাদের দাবি পূরণ করবে অন্তর্বর্তী সরকার, সেটি এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো উপদেষ্টারা এই সভাস্থলে আসবেন, এসে তাদের সঙ্গে আলোচনা করবেন। এরই মধ্যে এখানে আহতদের চিকিৎসা দিতে আহত শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা তারা উপস্থিত হয়ে গেছেন। তো আমরা অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে এখনকার মতো। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বেলায়েত হোসেন। হাজী সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজমকে আদালতে আনা হবে আজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, তাদের কখন আদালতে আনা হতে পারে জানাবেন, এছাড়া কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে? নাফি,
চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। পাশাপাশি ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে। তাদেরকে কিছুক্ষণ পর আদালতে তোলা হবে তাদের শুনানির জন্য। তবে আমরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি যে ভোলার ২ আসনের এমপি আলী আজমকে এই রিমান্ড এখন পর্যন্ত আসলে চাওয়া হয়নি। তবে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তিনি আমরা দেখেছি যে চকবাজার থানার একটি হত্যা মামলার তিনি আসামি। এর আগে তার বাবা হাজি সেলিমও কিন্তু গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন, এখন কারাগারে আছেন। তিনি কয়েক দফায় রিমান্ডে ছিলেন। পাশাপাশি তার যেই ভাই অর্থাৎ ইরফান সেলিম তিনিও কিন্তু এই হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হয়ে তিনি রিমান্ডে গিয়ে কারাগারে ছিলেন। যেহেতু হাজি সেলিমের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বিশেষ করে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে একসময় সেটি আসলে সংঘর্ষের রূপ নেয়, তখন এই লালবাগ চকবাজার এই এলাকাগুলোতে আন্দোলন দমানোর ক্ষেত্রে আসলে তাদের ভূমিকা ছিল বলে দাবি করেছেন। বিভিন্ন সময় যখন হাজি সেলিমকে আদালতে তোলা হয়েছিল তখন আইনজীবীরা সেটি দাবি করেছিলেন। তারা বলেছিলেন যে সেই সঙ্গে তার যে ছেলে রয়েছে বা তার যে নেতৃবৃন্দ রয়েছে হাজি সেলিমের অনুসারী, তারা কিন্তু বড় ভূমিকা পালন করেছেন আন্দোলন দমনে, এই ছাত্র আন্দোলন দমনে। চকবাজার, লালবাগ, পাশাপাশি এই যে চাংখারপুর এই এলাকাগুলোতে তাদের একটি ভূমিকা ছিল, যার কারণে আজকে আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই বিষয়গুলো বিচারকের কাছে তুলে ধরা হবে যখন তাকে আদালতে তোলা হবে, যে এই আন্দোলন দমনে আর্থিকভাবে অনার্থিকভাবে আওয়ামী লীগ সরকারকে তারা আসলে সহযোগিতা করেছেন বলে তারা আইনজীবীদের কাছে তারা দাবি করবেন। তবে তার পক্ষেরও আইনজীবী থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা যদি হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমের যেহেতু ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে, সেটি যখন আদালতে তোলা হবে তখন কত দিনের মঞ্জুর করা হয় বা তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা আদালতে, তখন আমরা সেটি আরও বিস্তারিত জানতে পারবো যে তার পক্ষে কি বলে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামী। সংবিধানের ৭৫ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ৭৫ সংশোধনী বাতিলের শুনানিতে এ কথা বলেন তিনি। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। এই জন্য এই ৭৫ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে। একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন। যদি তাই হয়ে থাকে তাকে লিবার্টিটুকু দেওয়া উচিত। এই জন্য ৭০কেও আমরা বাতিল চেয়েছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার অভিযোগে অনেকেই এখন হত্যা মামলার আসামি, অথচ এই পুলিশের তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল। কিভাবে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী হলো পুলিশ, তার আদ্যপ্রান্ত খুঁজেছে এখন টেলিভিশন। রাষ্ট্র পরিচালনায় যেই আসুক না কেন, পুলিশ বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এ দেশে। পুলিশ সংস্কারের উপায় বাকি কি বলছে বোদ্ধারা? বিস্তারিত স্বপন আহমেদের ক্যামেরায় মশিউর অনিকের প্রতিবেদনে। গণ অভ্যুত্থান ২০২৪-এর এই অভ্যুত্থানে প্রায় ১৫০০-এরও বেশি মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে। আহতর সংখ্যা ৫০,০০০-এরও বেশি। এই অভ্যুত্থানে কি ছাত্র জনতার ওপর গুলি চালানোর কথা ছিল পুলিশের? নিশ্চয়ই না। তবে কেন গুলি চালালো পুলিশ? পুলিশ গঠনের চিন্তার শুরুটা ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব থেকে শুরু করে ১৮৫৯ সালে নীর আন্দোলনকে কেন্দ্র করেই এই চিন্তার পূর্ণতা দেয়। ব্রিটিশদের ক্ষমতা ও ব্যবসা পাকাপোক্ত করতে দরকার ছিল এক পেটোয়া বাহিনীর। দমন করতে হবে আন্দোলন, তাই ১৮৬১ সালে ভারতীয় উপমহাদেশে গঠন করা হয় পুলিশ বাহিনী। সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতেই তাদের ব্যবহার করা হতো।
যে আমরা এই উপমহাদেশে যদি টিকে থাকতে হয় আমাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে। পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিল। তখন ওই একটা এবং পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এইভাবেই যে ব্রিটিশ রাজ ওদের স্বার্থ যাতে এই অঞ্চলে রক্ষা করা যায়। কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হতো? সংবিধানের দোহাই দিয়ে পুরনো কলোনিয়াল ব্যবস্থাটা তারা কন্টিনিউ করে, ঠিক আছে? সেই কন্টিনিউটি, সে ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পুলিশি ব্যবস্থা। 1861 থেকে 2024 এই দীর্ঘ 163 বছরে যখনই কেউ এই অঞ্চলে ক্ষমতায় এসেছে, সবাই নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীকে। সংস্কারের নামে বদলেছে পোশাক, কখনো পদবি অথবা পরিচয়, কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনোই সংস্কার। যদি রাজনীতিবিদরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, দেশ যারা চালাবেন, তারা যদি মনে করে পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে, দুষ্টির দমন শিষ্টের পালনে কাজ করতে পারবে, তাইলেই সম্ভব। 2007 সালে একবার তত্ত্বাবধায়কের হাত ধরে এই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি তা। কি ছিল সেই খসড়ায়? খসড়া আইনটা খুবই নিকৃষ্ট মানের আইন। হ্যাঁ, ওই আইনটা আসলে মানে ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলছে। পুলিশি আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি কোনো ভুল করে, ক্ষমতার অপব্যবহার করে, তাকে আইনি প্রক্রিয়া আনার জন্য ওই কমিশন একই সাথে প্রস্তাব করেছিল। আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন। বিশ্বের সবচেয়ে ভালো পুলিশিং সিস্টেম আছে জাপানে। সে 1954 সালেই তারা ন্যাশনাল পুলিশিং সিস্টেম করেছে, ন্যাশনাল পুলিশিং কমিশন করেছে, মন্ত্রণালয়ের অধীনে নেই। 5 আগস্ট বা 36 জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয়। কিন্তু প্রশ্ন ছিল, আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে এই ব্রিটিশকালীন আইন? আমি খুব পরিষ্কার বলবো, তারা পারবেন না। আমি আপনাকে এর আগে যে ব্যাখ্যা করেছি তার সঙ্গে জড়িত। কারণটা হচ্ছে আপনি যে কলোনিয়াল রাষ্ট্রের ধারণা নিয়ে আপনি এখন চলছেন, এবং কলোনিয়াল রাষ্ট্রের স্ট্রাকচারকে আপনি রিফর্ম করবেন। রিফর্ম করা যাবে না। সংস্কার মানে হলো কলোনিয়াল স্ট্রাকচারকে আবার টিকিয়ে রাখা। ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা মামলার আসামিও হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ আইন সংস্কারের। 1861 সালের এই আইন আদৌ কি সংস্কার করা সম্ভব? মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি এই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী থেকে কবে হয়ে উঠবে জনমানুষের বন্ধু, সেক্ষেত্রেও রয়ে গেছে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ আদৌ কি আলোর মুখ দেখবে কিনা, তার জন্য করতে হবে আমাদেরকে অপেক্ষা। মশিউর অনিক, এখন ঢাকা। চট্টগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। নতুন মেয়রের নেতৃত্বে নগরের চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে বিদেশ থেকে আরও কার্যকর মশার ওষুধ আনার পরিকল্পনার কথা জানান মেয়র। আগের ওষুধের সাথে তার কার্যকারিতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে এর আগে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা নেন। ফয়সাল করিমের প্রতিবেদন। নগরের চকবাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কর্মীদের সারি, সাথে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। একে একে সেবকরা সামনে আসছেন, মেয়রকে দিচ্ছেন উপস্থিতির হাজিরা। নগরের পরিচ্ছন্নতা নিশ্চিতে কর্মীরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন কিনা তা জানতে মেয়রের এমন পন্থা। পরে চকবাজার এলাকা ও আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন তিনি। শুনেন এলাকাবাসীর অভিযোগ। পরিচ্ছন্নতা কর্মী যেগুলা বিভিন্ন ওয়ার্ডে আছে, এরা নামে থাকে, হাজিরাতে থাকে না। আজকে আমরা এখানে ওনার সামনে গণনা করে ৭৬ জন মানুষকে ডেকে ডেকে নাম ধরে ধরে ডেকেছি। ফুটপাত দখলমুক্ত বলতে বলছি। এখানে ফুটপাতে অসংখ্য ভ্যান গাড়ি, এটা যেহেতু কলেজ ব্যস্ততম সড়ক, এখানে মানে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়। এ সময় নগরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর করতে গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কথা জানান মেয়র। ঘোষণা দেন বিদেশ থেকে আরও কার্যকর মশার ওষুধ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। মশার ওষুধ যারা কিনেছে, আমরা কিন্তু এটার ইফিকেসি আমরা দেখছি, কার্যকারিতা আমরা দেখছি। কার্যকারিতা যদি কম হয়
তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং আমরা একটা নতুন ওষুধ বের করেছি রিসার্চ প্রোডাক্ট, সেটা হচ্ছে মস্কোবান সলিউশন। সেটা আমরা প্রতিটা ওয়ার্ডে দিচ্ছি এডিস মশার লার্ভা সহ অন্য লার্ভা ধ্বংস করার জন্য। আগের সরকারের আমলে মেয়র কাউন্সিলররা অনিয়ম ও দুর্নীতি করে যেসব প্রকল্প নিয়েছে সেগুলোর ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ হওয়া জরুরি বলে মনে করেন চট্টগ্রাম সিটির নতুন এই মেয়র। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বাজার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণভাবে আমন ধান সংগ্রহের পাশাপাশি 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সকালে খাদ্য অধিদপ্তরে সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারেও আমরা একইভাবে দেখছি যে যারা এখানে বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে, সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের, আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমার ছোটো মিলগুলি ব্যবসা গুটিয়ে ফেলতেছে, আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতীয় হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে আর কি। তো সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখব। অগ্নি দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করেছে কর্তৃপক্ষ। নীতিমালা অনুসরণ করা না করলে 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজিরা শিউলি। শিউলি, একটু জানাবেন আমাদেরকে এই নীতিমালায় কি কি বিষয় যুক্ত করা হয়েছে? দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে বিবেচনা করা হয় এবং বছরে গড়ে 4000 জাহাজ ভিড় এই বন্দরে এবং বিভিন্ন সময় কিন্তু জাহাজ জেটি বা ইয়ার্ডে বিভিন্ন ধরনের মেরামত রিপেয়ারিং কাজ চলে এবং সেসব কাজে ওয়েল্ডিং করা হয় এবং সেক্ষেত্রে যে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় সেখানে কিন্তু একটি অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে। যেহেতু বন্দর ইয়ার্ড এবং শেডে শত শত কোটি টাকার মালামাল থাকে, তাই এক্ষেত্রে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি বন্দর চ্যানেলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজে অগ্নি দুর্ঘটনার পর এই বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং সে কারণে কিন্তু এই জাহাজে যে কোনো ধরনের মেরামত বা ওয়েল্ডিং কাজ করার সময় যেন একটি নীতিমালা অনুসরণ করা হয় এবং সর্বোচ্চ অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পর যেন এই হটওয়ার্কের কাজ করা হয় সেটি নিশ্চিত করার জন্য এই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে জাহাজে যে কোনো হটওয়ার্ক বা ওয়েল্ডিং করার 72 ঘন্টা আগে বন্দর চেয়ারম্যানের অনুমোদন নিতে হবে এবং হটওয়ার্ক কাজ সম্পন্ন করার 2 ঘন্টা আগে বন্দরের সংশ্লিষ্ট ফায়ার সেকশনকে অবহিত করতে হবে এবং ফায়ার ফাইটারদের বা ফায়ার সার্ভিস কর্মীদের উপস্থিতিতে এই হটওয়ার্ক করতে হবে এবং দিনে বিকাল 5টা পর্যন্ত এই হটওয়ার্ক করা যাবে এবং একাধিক স্থানে একই সাথে হটওয়ার্ক করা যাবে না বা ওয়েল্ডিংয়ের কাজ করা যাবে না এবং যেসব জায়গায় আসলে ডিজি কার্গো আছে বা ডেঞ্জারাস কার্গো আছে সেসব সংরক্ষিত স্থানগুলো আসলে এড়িয়ে চলতে হবে এবং হটওয়ার্ক করার সময় যেন কোনো ধরনের ধূমপান করা না হয় এবং কোনো ধরনের দাহ্য জাতীয় পদার্থ না থাকে সেটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ অগ্নি দুর্ঘটনা রোধ করার জন্য সর্বোচ্চ বা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করেই এই হটওয়ার্ক কাজ করতে হবে এবং এই নীতিমালার বা কোনো ধরনের বিধি যদি লঙ্ঘন করা হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে। আসলে বন্দর ব্যবহারকারীদের স্বার্থেই এই নীতিমালাটি তৈরি করা হয়েছে এবং সবাই জন্য সেটি প্রতিপালন করে এবং সতর্ক হয় সেটি নিশ্চিত করতেই এই নীতিমালা বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বন্দরে প্রণীত অগ্নি নিরাপত্তার বিষয়ে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ে সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাজিরা শিউলি। এবার আন্তর্জাতিক। মানব পাচার ও মাদক গ্রহণে অভিযুক্ত ম্যাট গেটসকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ডেমোক্র্যাট নেতা তুলসি গ্যাবার্ডকে, যিনি এখন ট্রাম্পের আস্থাভাজন। অন্যদিকে গুঞ্জনকে সত্যি করে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন ইসরায়েলপন্থী মার্কো রুবিও। আস্থাভাজন ও অনভিজ্ঞ ব্যক্তিদের শীর্ষ দপ্তরে নিয়োগকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। নাফি আরমান মন্নন জানাচ্ছেন বিস্তারিত।
চমক দিতে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এবারের চমকে কিছুটা উদ্বেগ দেখা দিচ্ছে মার্কিনদের মনে, কারণ একের পর এক অনভিজ্ঞ ব্যক্তিদের নতুন মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন রিপাবলিকান এই নেতা। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী এই কংগ্রেসম্যান কখনো প্রসিকিউটর হিসেবে কাজ করেননি, এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই। উল্টো অভিযোগ রয়েছে যৌন কাজের জন্য মানব পাচার, নারীদের সঙ্গে অসদাচরণ ও মাদক গ্রহণের। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, সরকারকে অস্ত্রে পরিণত করা বন্ধ করবেন গেটস। পাশাপাশি সীমান্তের সুরক্ষার মাধ্যমে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরাবেন তিনি। জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ডেমোক্রেট নেতা তুলসি গ্যাবার্টকে। গোয়েন্দা কার্যক্রম বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও তুলসিকে সামলাতে হবে 18টি গোয়েন্দা সংস্থা। একই দিনে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সিনেটর মার্কো রুবিওকে। চীন, কিউবা ও ইরান বিদ্বেষী হিসেবে পরিচিত ফ্লোরিডার এই আইন প্রণেতা বর্তমানে সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে দায়িত্ব পালন করছেন তিনি। Clearly, loyalty, confronting China, those are things that run through, I think, the selections that have been made. The Tulsi Gabbard appointment really casts a very negative light on everything else, and think that you're going to get a positive results out of that. I mean, that to me is extraordinarily concerning. And like I say, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার জন্য আরও চমক রেখে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে 47তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুর শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল, হাইকোর্টের রায়। সব বিদ্যুৎ কেন্দ্র দ্রুত সচলের নির্দেশ। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের সময়। এএফপিকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সংক্ষিপ্ত। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. আমলাতান্ত্রিক জটিলতায় ক্ষতিপূরণ পাননি আন্দোলনে আহত অনেকে, বললেন উপদেষ্টা ফরিদা। খোঁজ খবর নিতে নিটুরে বিএনপি নেতারা। এবং 24-এর গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন, বাহিনীর সংস্কারে উদ্যোগ নেয়নি কোনো সরকার। শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।